আমি আশিকুল ইসলাম আপনাদের মাঝে উপস্থিত রয়েছি। আমি আজকে আপনাদের মাঝে বক্তব্য রাখব। জেনে নিন বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু স্থান ও নিদর্শন সম্পর্কে। আমার কথাগুলো হলো, এই স্থানগুলো দর্শনে একদিকে দেশাত্মবোধের প্রতিধ্বনি, অন্যদিকে ঐতিহ্য রেশ দড়ি সাংস্কৃতিক মূল্যায়ন পরশ বুঝিয়ে তুলে প্রতিটি কথায়। সোমপুর মহাবিহার, যার আজকে আলোচনার মধ্যে রয়েছে। পাহাড়পুর বৌদ্ধ এই বিহারটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি প্রতিষ্ঠিত হয় অষ্টম শতাব্দীতে পাল সাম্রাজ্যের শাসনামলে। 1985 সাল থেকে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। প্রায় 11 হেক্টর ভূমি বিস্তৃত মঠ কমপ্লেক্সটি প্রাচীন পাল রাজবংশের সুনিপুণ স্থাপত্যকর্মীর সাক্ষী হয়ে আছে। দর্শনালীরা মন্দিরের ধ্বংস বিশেষ ঘুরে দেখার সময় মূল্য মন্দির, রাজাদের আবাসিক কক্ষ বা বিশাল প্রবেশদ্বার অবলোকন করতে পারেন। এটি বাংলা প্রাচীন বৌদ্ধ সভ্যতার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অভিজাত নিদর্শন। আর সুন্দরবন সম্পর্কে যদি আমি বলি আপনাদের মাঝে, তাহলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বিশ্বের একটি বৃহত্তম ম্যানগ্রোভ বনটি 1987 সালে থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এই বনটি এই সমৃদ্ধ জীবন বৈচিত্র্যের জন্য ব্যাপকভাবে পরিচিত। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এবং নানা প্রজাতির পাখি, এই সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণী আবাসস্থল। দর্শনার্থীরা নৌকা বা লঞ্চে করে বনে ঘুরে দেখার সময় এর অনন্য বাস্তুসংস্থানের বিস্ময় অনুভব করতে পারেন। বনের ভেতরে দিয়ে সবুজে ঘেরা বিলাপ জলপ্রপাত মুগ্ধ কণ্ঠে সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্যের কথা ঘোষণা করে। 7 গম্বুজ মসজিদ, স্বনামধন্য মুসলমান সাধক ও শাসকগণ শাহ আলী 1459 সালে প্রতিষ্ঠিত করেছিলেন এই মসজিদটি। আর 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়। এই দর্শনীয় স্থানটি মসজিদের শহর বাগেরহাট সমৃদ্ধ স্থাপত্য কর্মীর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মসজিদের অসাধারণ কাঠামোতে 60টি গম্বুজ এবং 60টি পাথরের স্তম্ভ এবং জটিল পোড়ামাটির অলঙ্কৃত রয়েছে। দর্শনার্থীরা সুন্দরভাবে নকশা করে প্রার্থনা হল ঘুরে দেখাতে পারেন, পায়চারি করতে পারেন, সবুজ বাগানের মধ্য দিয়ে মুক্ত বনে নিজেদের নিমগ্ন করতে পারেন ঐতিহাসিক স্থানটির আধ্যাত্মিকতায়। আহসান মঞ্জিল, এটি পুরাতন ঢাকায় অবস্থিত। ঢাকা কুমারীটুলি এলাকায় অবস্থিত আহসান মঞ্জিল পুরান ঢাকার সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী স্থান। প্লিঙ্ক প্যালেস বা গোলাপি প্রাসাদ নামে পরিচিত এই মহামানিত্য প্রাসাদটি বানানো হয়েছিল 1872 সালে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ঢাকা নবাবদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হয়। এটি আহসান মঞ্জিল ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং 1905 সালে বঙ্গভঙ্গ উল্লেখযোগ্য সব ঐতিহাসিক ঘটনার সাক্ষী। 1992 সাল থেকে নবাবদের জীবনধারার ওই বিরাট সংগ্রহশালাটির জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রাসাদের স্বতন্ত্র গোলাপি সম্মুখ ভাগ এবং গ্র্যান্ড হলগুলোর মাধুর্য মহাবিষ্ট করে রাখে দর্শনার্থীদের। এছাড়া বারান্দা থেকে বুড়িগঙ্গা মনোরম দৃশ্যের জন্য আহসান মঞ্জিল ভ্রমণ পিপাসীদের কাছে সবচেয়ে প্রিয়। পানাম নগর, এটি সোনারগাঁয়ের এই ঐতিহাসিক নগরটি 21 শতকের যে কোনো পরিব্রাজক এক নিমিষে নিয়ে যেতে পারে। 13শত শতাব্দীর বাংলা সালতানাত এবং মুঘল আমলের বাণিজ্য কেন্দ্র ছিল এটি। এছাড়াও অসামান্য স্থাপনের মোড়া এই শহরে আর অনেক সম্প্রদায়ের উত্থান পতন দেখেছে।
এই চিত্তাকর্ষণ প্রাচীন শহরের অবশিষ্টগুলোর গড়ে দেখার সময় এখনও পর্যন্ত ভালোভাবে সংরক্ষিত কিছু প্রাসাদ এবং বণিক ঘরগুলো দর্শনার্থীদের আকৃষ্ট করে। যে কোনো বহিরাগতদের জন্য বাংলাদেশ স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতার এক অনন্য সুযোগ হতে পারে এই পানাম নগর জাতীয় সংসদ ভবন। ঢাকার শেষে শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় বাংলা সংসদ যাবতীয় আইন প্রণয়ন সংক্রান্ত কার্যবলীর প্রাণকেন্দ্র। আধুনিক সময়ের এই বিশ্বমানের স্থাপনটি বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতীক হয়ে 1982 সালে নির্মিত এই বিশাল ভবনটির নকশা করেছিলেন বিখ্যাত আমেরিকান স্থপতি লুই খান। মিস্টার লুই খান আমেরিকার নাগরিক। বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত তাৎপর্য ও সম্মিলিত এই ভবনটি দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আদর্শের প্রতীক। এখানে দর্শনার্থীরা পর্যবেক্ষণ করতে পারেন ঐতিহ্য ও আধুনিক উপাদানের এক অভাবনীয় সমন্বয়। এর কমপ্লেক্সের মধ্যে রয়েছে সংসদের কক্ষ, আঙিনা, লেক ও বাগান। এছাড়া রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের জন্য নির্মিত একটি জাদুঘর, লালবাগ কেল্লা। পুরান ঢাকায় লালবাগ কেল্লা অবস্থিত। লালবাগ কেল্লাকে সর্বপ্রথম ঢাকা হতো আওরঙ্গাবাদ দুর্গ হিসেবে। 1978 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ আজম প্রতিষ্ঠিত করেছেন এই দুর্গটি। খুব অল্প সময়ের জন্যই শাসক হিসেবে তাকে এই মুঘল সম্রাট বাংলায় অবস্থান করেছিলেন 15 মাস। বাবা আওরঙ্গজেবের নির্দেশে রাজপুত্র আজম কেল্লা নির্মাণ করেছে কাজে ইস্তফা দিয়ে বাংলা থেকে প্রস্থান করেন। এই সময় দুর্গের নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করেন শায়েস্তা খান। দুর্গটি মুঘল এবং বাঙালি স্থাপত্য শৈলীর এক দুর্দান্ত সমন্বয় সাধন। লালবাগ কেল্লা 1857 সালের সিপাহী বিদ্রোহ এবং 20 শতকের গোড়ার দিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ বেশ কিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে। বর্তমানে এই ঐতিহাসিক নিদর্শন দেখতে দেশের স্থানীয়রা দেশের বাহিরে দেখেও এখন অনেক পর্যটক ঢাকার লালবাগে আসেন। এখনকার অভিজাত বৈঠকখানা, দেওয়ানি আম, নবাবের শায়েস্তা খানের মসজিদ ও তার মেয়ে পরী বিবির সমাধি দর্শনার্থীদের মূল আকর্ষণ হিসেবে হয়েছে। বড় কাতরা, ছোট কাতরা। পুরান ঢাকার অবস্থিত এই কমপ্লেক্সটি দুইটি ঐতিহাসিক সরাইখানার সমন্বয়ে গঠিত হয়। বড় কাতরা মুঘল রাজপুত্র শাহ সুজা বানিয়েছিলেন 1694 সালে ভ্রমণ বণিকদের জন্য একটি বাসস্থান হিসেবে। আর ছোট কাতরা নির্মাণ করেছিলেন শায়েস্তা খান 1663 সালে, যা পরিচালনা করা হতো বড় কাতরারই একটি ছোট সংস্করণ হিসেবে। মূল স্থাপনগুলো বছরের পর বছর ধরে অবহেলা ও ক্ষয়ের শিকার হয়েছে। এরপরও বিভিন্ন সময়ে চলছে এগুলোর পুনরুদ্ধারের প্রচেষ্টা। বর্তমানে সরাইখানাগুলোর উল্লেখযোগ্য তেমন কিছু অবশিষ্ট নেই। এর আশেপাশে প্রাণপ্রান্ত বাজার এবং সরু গলি গচ্ছি দর্শনার্থীদেরকে ঢাকা ঐতিহাসিক বাণিজ্যের কেন্দ্রে এক শীতল আবাস বলে আবিহিত করা হয়। এই হচ্ছে আজকের আমার বক্তব্যের বা আমার আলোচনার কিছু অংশ বিশেষ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য মনোযোগ সহকারে। আসসালামু আলাইকুম। আমি আশিকুল ইসলাম ছিলাম আপনাদের সাথে এতক্ষণ বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে।